আসসালামু আলাইকুম। করছি নীরব উন্মাদনা। লেখিকা সুরায়া জাসমিন। পর্ব 14, 15, 16। আরহামের মায়ের কথায় প্রচন্ড রাগ হলো। সে কেন এই বিষয়ে নাক গলাবে না? তবে বেশি জোরাজুরি করলো না। যেহেতু তার মা না করছে, তাহলে এই বিষয়ে সে পাশে রেখে দিক। নুবা নিজে কণ্ঠে বলে উঠল, আজ না করলে হয় না? না নুবা, ডক্টর বলেছে প্রতিদিন করতে। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, জানি, কিন্তু আমার কেমন জানি লাগছে। নুব্বার লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। সে আগে যদি জানতো শুধু ওষুধ না এইসব করতে হবে, তাহলে সে নির্ঘাত ওখানেই মরে যেত। আমিনা বেগম নুবার রক্তিম গাল দেখে বুঝে গেল মেয়েটা ভীষণ লজ্জা পাচ্ছে। তাই নরম কণ্ঠে বলল, তোর যা আছে আমারও তাই আছে, তাই এত কিসের লজ্জা? নুবা হাত কচলে বলল, তারপরেও কেমন জানি। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কাছে লজ্জা লাগলে তোর মাকে বলি। নবা মাথা ঝুঁকিয়ে বলল, না না, মায়ের কাছে আরো আনকমফোর্টেবল ফিল করব। এর থেকে ভালো আমি করি। হ্যাঁ, তোমরা যাও। তুই একা পারবি না মা? বা পারবো। আচ্ছা, শিখিয়ে দিই। শিখিয়ে তো দিতে হবে। নোবা মাথা ঝুঁকালো। আমিনা বেগম হাজেরা আর আরশিকে রুম থেকে বের করে দিল। নোবা দাঁত দিয়ে নখ খুঁটতে লাগলো। বেশ সময় ধরে আমিনা বেগম নিরাশ হয়ে বলল, ড্রেসের উপর দিয়ে পাম দেবো নাকি বলদ? নুবা শুকনো ঢোক গিলল। এতটা লজ্জা লাগছে যা হয়তো বা তার বাসর ঘরেও লাগবে না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর নুবা বাধ্য হলো এই কাজটা করতে। নুবা যখন চোখ মুখ খিচে নিল, শরীর কাঁপছে তার, গাল গরম হয়ে গেছে। নুবা বারবার শুকনো ঢোক গিলে বলল, শুক- শুকনো ঢোক গিলতে লাগলো। আমেনা বেগম নুবার অবস্থা দেখে আমিনা বেগম নুবার অবস্থা দেখে তাকে স্বাভাবিক করার জন্য বলল, আমার সামনে এমন করছিস, জামাইয়ের সামনে কি করবি? নুবা আরো গুটিয়ে গেল। বিড়বিড় করে বলল, চাচি। আমিনা বেগম টিস্যু দিয়ে বুক পরিষ্কার করতে নিলে নুবা চমকে উঠল। হঠাৎ স্পর্শকাতর জায়গায় হাত লাগায় তার মস্তিষ্ক তাকে সচেতন করলো। নুবার এরপর কাঁপাকাঁপি দেখে আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নুবা, তোর এরকম বেহাল অবস্থা দেখলে আমার নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি তোর সাথে কোনো অপরাধ করে ফেলছি। আমিনা বেগম এরকম কাতর কণ্ঠ শুনে নুবা কম্পিত কণ্ঠে বলল, আসলে প্রথম তো, তাই এমন হচ্ছে। আই থিংক সব ঠিক হয়ে যাবে। তুমি এভাবে বলো না। পরবর্তী ধাপে নুবাকে নিজেকে শক্ত করে চেপে রাখলো। আমিনা বেগম বেস্ট প্রাম সুন্দর করে বসিয়ে বলল, এভাবে সেট করবি, তারপর পাম দিবি। 3 থেকে 4 ঘন্টা পর পর 15 থেকে 20 মিনিট করে পাম্প করবি। বুঝেছিস? নোভা মাথা ঝুঁকালো। আমিনা বেগম সব প্রসেস বুঝিয়ে দিল। তিনি নিজে 3 থেকে 4 বার পাম্প করে বুঝিয়ে দিলেন। তবে নোভা নোভা অসম্ভব অনুভব করলো, 4 বার তার বুক শুষ্ক ব্যথা অনুভব করছে। আমিনা বেগম নুবাকে চেষ্টা করতে বলল, তবে তার দ্বারা হলো না। নুবা হাত বাঁকিয়ে ঠিক মতো শক্তি প্রয়োগ হয়ে পাম্প করতে পারছে না। তার সাহায্য প্রয়োজন। একে তো সে খুব নার্ভাস, তার উপর বুকে হালকা ব্যথা হচ্ছে, তাই নুবা সাহস জুগিয়ে শক্তি প্রয়োগ করতে পারছে না। নুবা আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আমার দ্বারা হবে না চাচি, অনেক কষ্টদায়ক, আমার হাত বাঁকিয়ে যাবে। বলছিলাম পারবি না। নোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা ঝুঁকালো। আমিনা বেগম নিজ দায়িত্বে নিজের মেয়ের জায়গায় নোবাকে বসিয়ে সৎ মনে নোবাকে সাহায্য করলো। তবে সাজেশন যত বাড়লো, নোবা হতভম্ব হয়ে গেল, কারণ 10 মিনিটেই তার বুক ব্যথা শুরু হয়ে গেছে। নোবা না পেরে আমেনা বেগমের হাত ধরে বসলো। বিড়বিড় করে বলল, এখন আর না চাচি, বুক ব্যথা করছে প্রচন্ড। আর 5 মিনিট সহ্য কর। নোবা ব্যথা সহ্য না করতে পেরে কেঁদে ফেললো। প্রথমবার এরকম অনুভূতি হয়, ভয় আর ব্যথায় তার চোখ গড়িয়ে পানি পড়ল। নুবার কান্নাকাটি দেখে আমেনা বেগম নুবাকে ছেড়ে দিল। নুবা বিড়বিড় করে বলল, এটা 3 থেকে 4 ঘন্টা পর পর করলে আমি মরেই যাব। এর থেকে ভালো আয়রাকে দিয়ে বুক টানাটা, চাচি। আমেনা বেগম হেসে ফেলল। নুবার মাথায় হাত বুলিয়ে বলল, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এটা করতেই হবে মা, তারপর না হয় আয়রাকে দিয়ে ফিট করানো হবে।
নুবার শরীর ছেড়ে দিল, বুক লাল হয়ে গেছে। হাজরা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? নুবা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মনে হচ্ছে আমার এই সিদ্ধান্ত আমার উপর অনেক ভারী পড়বে। 3 থেকে 4 ঘন্টা পর পর পাম্প করতে হবে, আমি মরেই যাব। হাজরা বেগম মেয়ের খারাপ লাগার কথা বুঝতে পেরে একটু রাগ হলো, তার তবে কিছু বলল না, কারণ এখন আর কিছু করার নেই। মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, প্রথমবার তাই খারাপ লাগছে, আর যেহেতু সিদ্ধান্ত নিয়েছিস পেছনে তো সরতে পারবি না। নুবা চুপ করে রইল, আসলেই সে পারবে না। তখন প্রায় সন্ধ্যা, বাইরে কালো মেঘ জমেছে। নুবা বিছানায় লুটিয়ে আছে, একটু আগেই বেস্ট পাম্প করেছে। পাশে পড়ে আছে ফল, এখন তার অবস্থা খারাপ, সে না পড়ছে, কান্না করতে, আর না পারছে কিছু বলতে, কারণ এটা তারই নেওয়া সিদ্ধান্ত। এদিকে পাশে পড়ে আছে ফল, হালকা খাবার আমিনা বেগম দিয়ে গেছেন, যাতে পরপর নুবা খেতে পারে। আমিনা বেগম রাতে রান্না চড়াতে চড়াতে চিল্লিয়ে বলল, বাইরে বৃষ্টি আসছে, ছাদে কতগুলো কাপড়, আমার হাতে কাজ, এই তানিয়া কোথায় গেলে তুমি? আফা, আমিও কাজ করতেছি, হাতে মরিচ বাটা, আমার হাতেও কাজ, কি যে করি। নুবা এত সময় সবই শুনছিল। সে উঠে বসলো, বুকে হাত দিয়ে বাইরে এসে বলল, মা, আমি যাচ্ছি, তুমি কাজ করো। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বলল, যেতে পারবি তো? নুবা যেতে যেতে বলল, আমি এতটাও অসুস্থ না। নুবা সব কাপড় হাতে তুলে নিচ্ছে, আকাশ কালো হয়ে আসছে, তুমুলভাবে বাতাস বইছে। নুবা হঠাৎ নুবা হঠাৎ কাঁধে কাজে বাধা পড়লো, কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। নুবা চট করে পেছনে তাকালো, পরপরই দেখলো আরাফ দাঁড়িয়ে আছে, হয়তো বা আজ তাড়াতাড়ি এসেছে। নুবা আরাফকে দেখে একটু ভয় পেল, তাই তাড়াতাড়ি কাপড় তুলে নিচে যাওয়ার পায়ে তাড়া করলো। তবে আরাফ নুবাকে থামিয়ে দিয়ে বলল, সম্পর্ক ব্যতীত আমার সাথে শুতে পারবি না, কিন্তু সম্পর্ক ব্যতীত অন্যের বাচ্চাকে দুধ খাওয়াবি, তাই না? নুবা দাঁতে দাঁত চেপে বলল, আমার ইচ্ছা। কেন করলি এমন? না করলেও পারতি, তুই তো জানতি আমি তোর বডি ফিটনেস কত পছন্দ করি। নুবা চোখের পলক ফেলে শান্ত কণ্ঠে বলল, যদি পারতাম তবে আপনার এই শকুনের নজর আর হাত যেখানে যেখানে পড়েছে তা সব পুড়িয়ে ফেলতাম, তবে তা সম্ভব না। আরাফ এসে বলল, সামান্য বুক চাপলে সহ্য করতে পারিস না, কান্নাকাটি করে ঘর বাসাস, আবার শরীর জ্বলছে দিতে চাস, আর কি যেন, হ্যাঁ, তুই নাকি বিয়ে করে সংসার পাততে চাস, জামাইকে কিভাবে কন্ট্রোল করবি? হ্যাঁ, দেখা গেল কিছু করতে দিলি না, পরে অন্য নারীর কাছে চলে যায়, বলে আরাফ ঠোঁট হেলিয়ে হাসলো। নুবার কান ধরে গেল, সে রাগী কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন। মুখকে সামাল দিয়েই রেখেছি, না হলে এত সময় তোর কোথায় কোথায় মুখ পড়তো জানিস? নুবার সহ্য হলো না, ঠাস করে আরাফের গালে চড় বসিয়ে দিল। রাগে কম্পিত কণ্ঠে বলল, আর কিভাবে বললে আপনি বুঝবেন? আপনি একটা জঘন্য মানুষ, আপনার নিজের বিবেকে বাধে না নিজেকে আমার কাছে এত ছোট করতে? ছি, এখন আপনার চেহারা দেখলেও আমার গা গুলিয়ে আসে। এখনো সময় আছে, মানুষ হন না হলে সবাইকে সবকিছু বলে দেব। বলেই নোবা চলে যেতে লাগলো। আরাফ যেতে দিল না, নোবার কাপড়ের ঢের থেকে একটা ওড়না নিয়ে নিল। আরাফ ছাদ পার করার আগেই আরাফ নোবাকে পেছন থেকে হামলা করলো। হঠাৎ মুখের উপর কাপড় পরতে নোবা হকচকিয়ে গেল, হাত থেকে কাপড়গুলো পড়ে গেল। নোবার কিছু বুঝে ওঠার আগেই আরাফ ওড়নার দিয়ে শক্ত করে নোবার মুখ পেঁচিয়ে দিল। নোবা 2 হাত দ্বারা আরাফকে আঘাত করলো। আরাফ তার 2 হাত পেছন দিয়ে মুচড়ে ধরলো, পরপরই তাকে ছাদের উঁচু নিচু পাকায় ফেলে দিল। হঠাৎ এরকম পড়ে যাওয়া নোবার এক পাশের গাল ছিলে গেল। নোবা উহু করে করতে লাগলো, কারণ সে মুখে ওড়না পেঁচানোর কারণে কথা বলতে পারছে না। আরাফ অন্য একটা কাপড় দিয়ে নোবার হাত বেঁধে দিল। অতঃপর নোবার কোমর অবধি কুঁকড়ানো চুলের খোপা খুলে চুল নিজের হাতে পেঁচিয়ে তাকে হেঁচড়ে টেনে ছাদের এক কোণায় নিয়ে যেয়ে ফেললো। দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নুবার কপাল ফুলে উঠল। উল্টো করে টেনে আনায় নুবার বুক পেট সব ছিলে গেল, রক্ত ঝরতে শুরু করলো। ব্যথায় নুবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লো। আরাফ নুবার চুলের মুঠি আরো শক্ত করে ধরলো। অতঃপর নুবার সাথে হাঁটু গেড়ে বসে দাঁতে দাঁত চেপে বলল, একবার নয়, 2বার নয়, তুই আমার গায়ে হাত তুলেছিস। তুই কি ভাবছিস আমি কিছু বলবো না? আজ তোর এমন অবস্থা করব যে সারা দিন আমার দিকে গলা উঁচু করে কথা বলার আগেও 100 বার ভাববি। নুবার শরীর তিরতির করে কেঁপে উঠল। নুবা মাথা ঝুঁকিয়ে না করতে লাগলো। আরাফ নুবার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। নুবা গুটিয়ে গেল, হু হু করে কেঁদে উঠল। আরাফ নুবার সুন্দর বদনে হাত বাড়িয়ে দেওয়ার আগে ছাদ থেকে শব্দ ভেসে আসলো, কেউ ধূপধাপ পা ফেলে ছাদে আসছে। আরাফের রাগে মাথা ফেটে গেল। এবার নুবার হাত
এবারও নুবা তার হাত থেকে গেল। আর 10 মিনিট পর আসলে কি হতো? আরাফ নিজের রাগ সংযোজন করে নুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই এই বিষয়ে কেউ জানে এ বিষয়ে কেউ জানে তবে মনে রাখিস সর্বপ্রথম তোর ইজ্জতে হাত দেব। খোলা বাজারে তোকে উলঙ্গ করে ঘোরাবো আর তারপর তোকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। আর আমার রাগ সম্পর্কে তোর ভালো মতোই জানা। বলে আরাফ নুবার হাত মুখ খুলে দিল। নুবা টু শব্দও করল না। আরাফ পাশের পাইপ বেয়ে একটা রুমের বারান্দায় চলে গেল। নুবা ওখানেই বসে ফুপিয়ে উঠল। বুকটা অনবরত কাঁপছে তার সাথেই কেন এমন হয়? নুবা 2 হাত দিয়ে মুখ চেপে কেঁদে উঠল। এই মানুষটাকে সে একসময় ভালোবেসেছিল, কতই না স্বপ্ন দেখেছিল। নুবা ভাববেও কষ্ট হয় যে আরাফ তাকে আগলে রাখতো, সে এখন তার সম্মান লুটেপুটে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন তার ভেতরে এমন কিছু নেই? আরাফ কেন মোহ তার পিছু হাত ধুয়ে পড়েছে? সে কি অনেক সুন্দর? এই প্রশ্ন না নিজেকেই করল নুবা। মানুষ কতটা স্বার্থপর! নিজের কামনা মেটানোর জন্য নুবার ছোট্ট মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিল। নুবা যখন বুঝতে পারল কেউ একজন ইতিমধ্যে ছাদে চলে এসেছে, নুবা উঠে দাঁড়ালো, পাশে পড়া ওড়না গায়ে জড়িয়ে নিল। নুবা এগিয়ে যেয়ে দেখলো আরহাম 2 পকেটে হাত গুজে দাঁড়িয়ে পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে আছে। আরহাম যখন টের পেল সামনে কেউ, সে ফিরে তাকালো। নুবা কোনো দিকে না তাকিয়ে কাপড়গুলো তুলে নিল। আরহাম নুবাকে ভূতের মতো চুল ছেড়ে রাখতে দেখে বলল, এই সময় ছাদে, তাও এই অবস্থায় কেন? নুবা শোক ঢুক- নুবা শুকনো ঢোক গিলে বলল, কাপড় নিতে এসেছিলাম, বাতাসে চুল খুলে গেছে। আরহাম অন্ধকারে তাড়নায় নুবার রক্তাক্ত মুখ দেখতে পারে না। নুবা কথাটুকু বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আরহাম পেছন ফিরে তাকিয়ে রইল। তার কাছে কিছু একটা উল্টোপাল্টা লাগলো, তবে বেশি প্রশ্ন করলো না, কারণ সে এত বেশি কথা মোটেও পছন্দ করে না। প্রয়োজন পড়লে বলে, না পড়লে না। নোবা 2-3 সিঁড়ি পার করে হাঁটতে যেও ঝুলতে থাকা কাপড়ে পা বেঁধে 6 সিঁড়ি উল্টে পড়ল। হঠাৎ এমন হয় আরহামও বেশ চমকে উঠল, তাড়াতাড়ি ছুটে গেল। নোবা! আরহাম ছুটে যেয়ে নোবাকে কোলে তুলে নিল। অতঃপর সিঁড়িতে লাগলো লাইটের আলোতে চোখে পড়ল নোবার একপাশে ছিলে গেছে, কপাল ফুলে আছে। আরহাম ভ্রু কুঁচকে নিল। এ মেয়ে, ওঠো। নোবা, এই নোবা। তবে নোবা উঠল না। নোবাকে কোলে নিয়ে লিভিং রুমে আসতে থেকে আরাফের শরীর জ্বলে উঠল। তার যেন সহ্য হলো না এই বিষয়টা। আরহাম নোবাকে এনে সোফায় শুইয়ে দিল। এর ভেতরে ঝড়ের তাণ্ডব শুরু হলো। সবাই দৌড়ে আসলো। আর নোবার এই অবস্থা দেখে চমকে উঠল। হাজেরা অবিশ্বাস্য চোখে আরহামের দিকে তাকালো, কারণ তার মনে হচ্ছে এই অবস্থার জন্য আরহামই দায়ী। হাজেরা মেয়েকে বুকে জড়িয়ে নিল। তানিয়াকে তাড়া দিয়ে বলল, পানি, পানি নিয়ে আসো। এরই মধ্যে এরই মধ্যে আরশি আমিনা বেগম আয়রাকে নিয়ে নিচে নেমে এলো। নুবা চোখে খুলে সব দিকে একবার চোখ ঘুরিয়ে নিল। হাজেরা কান্না করতে করতে বলল, কি হয়েছে রে মা? এমন হলো কি করে? নুবা মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠল। পরপরই মাকে জাপটে ধরে হাজেরা বেগম আরো ভেঙে পড়ল। কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে? হ্যাঁ, বল মাকে, বল নুবা। হাজেরা বেগম মেয়ের 2 গালে আগলে নিল। নুবার মায়ের থেকে চোখ সরিয়ে পিছনে তাকালো। নজরে পড়ল আরাফ, বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন নুবাকে ঝলসে দেবে। নুবা মায়ের মুখে মুখ গুজে বিড়বিড় করে বলল, মা, মাথা ঘুরে ছাদে পড়ে গেছিলাম। পরে উঠে কাপড় নিয়ে আসতে যেয়ে কাপড়ে পা বেঁধে পড়ে গেছি। এরপর কি হয়েছে মনে নেই। নুবার কথা হাজেরা বেগমের বিশ্বাস হলো না, কারণ সে নিজ চোখে নুবার ক্ষতস্থান দেখেছে। দেখে বোঝা যাচ্ছে কেউ ধারালো জায়গায় ফেলে তার মেয়েকে নির্মমভাবে টেনে হেঁচড়েছে, তাই এর অবস্থা। তবুও হাজেরা কিছু বলল না, শুধু মেয়ের কথা ভেবে হামেনা বেগম বেশ চিল্লাচিল্লি করল। নুবা কেন ছাদে পাঠিয়েছে? মেয়েটা এমনিতেই অসুস্থ। রুম থেকে সবাই চলে গেছে। হাজরা বেগম মেয়ের ক্ষততে মলম লাগাতে লাগাতে বলল, সত্যি করে বল নুবা, এসব কে করেছে? নুবা কান্না চেপে শান্ত কণ্ঠে বলল, বললাম তো, পড়ে গেছিলাম মা। হাজেরা একটু রেগে বলল, মায়ের কাছে মিথ্যা বলছিস? কোনোভাবে এটা আরহামের কাজ না তো? দেখে বোঝা যাচ্ছে কেউ ইচ্ছা করে এগুলো করেছে। আমি কি বলদ নাকি রে? নুবা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। তার মা আরহামকে এত খারাপ চোখে কেন দেখে? লোকটা একটু কেমন অদ্ভুত, কিন্তু আরাফের মতো মুখোশধারী জানোয়ার না।
নুবা শুকনো ঢোক গিলে বলল, মা বিশ্বাস করো, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তারপর উঠে দাঁড়াতে পারছিলাম না, তাই হেঁচড়ে হেঁচড়ে ছাদের রেলিংয়ে পানির পাইপ ধরে উঠে দাঁড়িয়েছি, তারপর সিঁড়ি থেকে পড়ে যেয়ে মাথা ফুলে গেছে। আর আরহাম ভাই তো আমাকে হয়তোবা নিয়ে আসছে, তাই না? হাজেরা বেগম এক পলক মেয়ের ভীত মুখের দিকে তাকালো। নুবা মায়ের চাউনি দেখে মলিন কণ্ঠে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না মা? নুবা মাত্র খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছে, এমন সময় একটা মুহূর্তে আমেনা বেগম রুমে প্রবেশ করলো। কোলে আয়রা, আর এক মুহূর্ত বেস্ট পাম। নুবা আমেনা বেগমের হাতে বেস্ট পাম দেখে নুবা আবারও চোখ বন্ধ করে নিল। হাজেরা বেগম এক পলক এই দৃশ্য দেখে বলে উঠল, মেয়েটাকে মারবেন নাকি আপা? এমনিতে মেয়েটা আমার পড়ে যে অর্ধ বুকে ছিল, নিয়ে এসেছে। হাজেরার কথায় আমেনা বেগম হাসল, নুবার মাথার কাছে এসে বলল, এতটা অমানুষ ভেবেছো নাকি আমাকে? আমি তো এটা দিতে আসলাম যাতে নুবা যখন ভালো অনুভব করে তখন যাতে তুমি ওর সাহায্য করতে পারো। নুবা ভিতরে ভিতরে শান্তি পেল কথাটা শুনে। আমেনা বেগম আয়রাকে নুবার পাশে শুয়ে দিয়ে আসাম করে বসলো। হাজেরাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো। এই রাগ করি শুধু মেয়ের কান্না দেখে নাকি আমাদের স্বার্থপর ভেবে? হাজেরা বেগম একটু হাসলো, হাতে থাকা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে রাখতে বলল, মেয়েটা আমার খুব নাজুক, বরাবরই সহ্য ক্ষমতা কম, তাই একটু একটু অভিমান হয়। তবে আয়রার কথা ভাবলে মনে হয় আজ যদি আমার নাতি নাতনির সাথে এরকম হতো, তাই বেশি রাগ আসে না। আমিনা বেগম নুবার মায়ের কথায় সন্তুষ্ট হলো, তার পাশাপাশি বসে আরো কিছু সময় কথা বলল। এদিকে আয়রা ড্যাব 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 করে নোবার দিকে তাকিয়ে আছে। নোবা ছোট ছোট চোখ করে আয়রার দিকে তাকিয়ে আছে, যেন দুজনে চোখে চোখে কথা বলছে। আয়রা মাথা নেড়েচেড়ে বুঝালো, কিরে ভাই, দুধ কবে দিবি? আর কত না খেয়ে থাকবো? নোবা যেন চোখ গরম করে বোঝালো, বললেই হলো নাকি? 2-3 বাচ্চার মা হয়েছি আমি যে তুই চাইলে দুধ দিয়ে দেবো? আজব। এভাবে দুইজন দুজনের দিকে শুভ দৃষ্টি করতে লাগলো। অনেকটা সময় পার অনেকটা সময় পর আমেনা বেগম উঠে দাঁড়ালো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাত অনেক হয়েছে, এখন যাই। আসেন দাদুভাই। বলে আয়রাকে কোলে নিতে লাগলো। নুবা আমেনা বেগমকে থামিয়ে দিয়ে বলল, থাক আমার কাছে চাচি। হাজেরা বেগম আয়রার গাল টেনে বলল, এত ফাজিল, রাত কয়টা বাজে, ঘুমাচ্ছে না কেন? হুম? আয়রা গাল টানায় ঠোঁট ফোলালো, পরপরই চোখ মুখ খিচে কেঁদে উঠল। হাজেরা মুখে হাত দিয়ে বলল, বাপরে বাপ, ছোট মরিচে কি ঝাল, কিছু বলা যাবে না। নুবা মিকি হাসলো মায়ের কথায়, মাকে শাসিয়ে বলল, যাও তো বা, যাও তো মা, আয়রা বাবুকে আর পচিও না, বেচারি লজ্জা পাবে না। নুবা বলে উঠে বসলো, আয়রাকে কোলে নিয়ে শখানেক চুমু খেলে বলল, ঘুমান, অনেক রাত হয়েছে, না হলে পরে ভাও আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। আয়রা নুবার বুকের সাথে মিশে আস্তে আস্তে চোখ বন্ধ করলো। হাজেরা বেগম পাশে শুয়ে বলল, আমি শুয়ে পড়লাম, ওর দাদি ওকে নিয়ে আসলে দিয়ে দিস, বলে তো গেল পরে ওকে নিতে আসবে। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, চাচি আসলে আমি ওকে দিয়ে দেব, তুমি ঘুমাও। আয়রা সময়ের ব্যবধানে ঘুমিয়ে গেল। মিনিট খানেক পর হতেই দরজায় কেউ এসে কড়া নাড়ল। নুবা ভাবলো হয়তোবা চাচি, তাই মৃদু কণ্ঠে বলল, ভেতরে আসো চাচি। তবে আমেনা বেগমের বদলে আরহাম ভেতরে প্রবেশ করলো, এসে কোনো সতর্ক বার্তা ব্যতীত খপ করে মেয়েকে কোলে নিয়ে নিল। হঠাৎ এমন হয় নুবা কিছুটা চমকে উঠল। আরহাম ঝড়ের গতিতে এসে তুফানের গতিতে মেয়েকে নিয়ে চলে গেল। আরহামের এরপর খাপছাড়া আচরণে নুবা অসন্তুষ্ট হলো। তার কাছে মনে হলো যেন তার মেয়েকে সে খেয়ে ফেলেছে। এসেই তাই খাবলা মেরে মেয়েকে নিয়ে নিল। কেটে গেছে 2-3 দিন। ঘরের জানলার পাশে চুপচাপ বসে আছে নুবা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু তার মনের অস্থিরতা যেন একটুও কমেনি। প্রতিদিনের মতো না চাইলেও কোনো স্বার্থ ব্যতীত নুবাকে লড়াই করতে হচ্ছে। বাইরে বিকেলে নরম রোদ পড়েছে, অথচ তার হৃদয়ে জমে আছে একরাশ অন্ধকার। কেন তার জীবনটা এমন হলো? বাকি সবার মতো হাসি খুশি হলে কেমন হতো? নোবার সুন্দর জীবনের অংশ নষ্ট করেছে আরাফ। না পারে বলতে, না পারে সহ্য করতে। নোবার ভাবনার ভেতরে হঠাৎ করে দরজায় মৃদু কণ্ঠ হলো। অজান্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বাইরে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে অবাক হলো।
আরহাম এসেছে, তবে কেন? সে তো আসে না, তার মেয়ে এই রুমে থাকলে আসে। নুবার সাথে আরহামের কথা হয় না, খাবারের টেবিলে দেখা হয় মাঝে মাঝে। আয়রা কান্না করলে শুনতে পায়, এই এতটুকুই তার জীবনে আরহাম আর তার মেয়ের অস্তিত্ব। নুবা মাথার কাপড় টেনে এগিয়ে আসলো। হঠাৎ উঠে দাঁড়ানোতে বুকটা চিনচিন করে উঠল তার, তবুও এগিয়ে আসলো। সে মৃদু কণ্ঠে বলল, আপনি যে কোনো সমস্যা? আরহাম উত্তর দিল না, তবে পরপর বিছানার উপর একটা নয়, দুইটা নয়, 8টা টাকার বান্ডিল ছুঁড়ে মারল। দেখেই বোঝা যাচ্ছে সব 1000 টাকার নোট। নুবা হতভম্ব হলো। কিছু সময় টাকার দিকে তাকিয়ে থেকে নীরবতা ভেঙে বলল, এগুলো কি? আরহাম শান্ত ও গভীর কণ্ঠে বলল, তোমার কাজের ফলস্বরূপ এটা সামান্য উপহার। 8 লাখ টাকা আছে, বাকিটা কাজ শেষ হলে তুমি মন মতো চেক বসিয়ে দিও। নুবা হতভম্ব হলো। আজ নিয়ে প্রায় 4 দিন গুলো কাঁটার উপর দিয়ে পার করে আসছে, তার বিনিময়ে তার উদারতাকে টাকার বিনিময়ে কেনা হচ্ছে। নুবার হাসি পেল। নুবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনার কি মনে হয় আমি এগুলো টাকার জন্য করছি? আরহাম নুবার ক্লান্ত মুখের দিকে তাকালো, পরপরই বলে উঠল, অফকোর্স, তোমাকে দিয়ে তো আর ফ্রি ফ্রি এসব করাতে যাব না। নুবা সময় নিয়ে নরম কণ্ঠে বলল, আপনি অসুস্থ মস্তিষ্কের হলেও ভেবেছিলাম মনটা পরিষ্কার আছে। তবে আপনিও বুঝিয়ে দিলেন, টাকার অহংকার কখনো কাউকে রেহাই দেয় না। টাকা আছে বলে অহংকারের সাথে আমার সিদ্ধান্তকে কিনে নিতে চাইলেন। পরপরই নুবা বিড়বিড় করে বলল, আপনার ভাই এক চরিত্রহীন অহংকারী, আর আপনি তো তার থেকেও খারাপ। টাকা দিয়ে মানুষের ভালোবাসা, সত্যতা, উদারতাকে কিনতে চাইছেন। মনে করছেন এগুলোর বিনিময়ে সব ঋণ শোধ করবেন। ভেবেই হাসল নুবা। বরাবর বাবার মৃত্যুর পর নুবা একটু দুর্বল। চোখের সামনে বাবার ছেঁড়া ফাটা শরীর দেখে সে নুয়ে পড়েছিল। সেই ধাক্কা সে এখনো ভোলেনি। তাই সে ভীতু। সহ্য ক্ষমতা কম, তবে সে লোভী না। আপনার এই টাকা আপনি রেখে দিন, ভবিষ্যতে কাজে আসবে, আমার দরকার নেই। নুবার কথা আরহামের মাথায় না ঢুকলেও তখন বলা আপনি অসুস্থ মস্তিষ্কের কথাটা শুনে বেশ ক্ষেপে গেল। আরহাম তবে কিছু বলল না, শুধু নুবাকে শাসিয়ে গেল। আমি অসুস্থ তা তোমাকে এখনই বুঝিয়ে দিতাম, তবে তোমার ভাগ্য ভালো তুমি এখন আমার মেয়ের বেঁচে থাকার একটা অংশ। না হলে। বলেই নুবাকে শাসিয়ে রেখে গেল। নুবা চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল। হাজরা বেগম রুমে প্রবেশ বিছানায় এত টাকা দেখে অবাক হলো, ভ্রু কুঁচকে বলল, এসব কি নুবা? নুবা ক্লান্ত কণ্ঠে বলল, আয়রার বাবা দিয়ে গেছে আমার উদারতার উপহার হিসাবে। হাজরা বেগম কিছুটা ক্ষিপ্ত হলেন, রাগী কণ্ঠে বললেন, তারা নিজেকে কি মনে করে টাকা দিয়ে সবকিছু কেনা যায়? নুবা হেসে বলল, তোমারও যদি এই টাকা প্রয়োজন না হয় তবে যারটা তাকে ফিরিয়ে দিয়ে এসো। তুই যে তুই যে দিয়ে আর বলে আয় যাতে এই টাকা দিয়ে তার মেয়ের জন্য মা কিনে আনে। বলে হাজেরা বেগম রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। নুবা টাকাগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। আসতে পারি চাচি? আয় বলতে হয়। নুবা ভেতরে প্রবেশ করে দেখলো আমেনা বেগম মুখে রুমাল বেঁধে রুমে নতুন চাদর পাচ্ছে। নুবা মুচকি হেসে বলল, মাকে বললেও তো পারতে, তুমি এসব করছো যে? সব কি সবাইকে বলতে হয়? তোর মাকে সব বললে আমি কি করব? নুবা উত্তর দিল না। চাদর তো পাতা হয়ে গেলে বিছানায় যেয়ে বসলো। আমেনা বেগম নুবার সামনে বসে বলল, হঠাৎ এলি যে, কি হয়েছে? বুকটুক ব্যথা করছে নাকি কোনো সমস্যা হয়েছে? নুবা টাকাগুলো বিছানায় রেখে বলল, সেটা তো হচ্ছেই, তবে অন্য কাজে এসেছি। আমেনা বেগম টাকাগুলো দেখে ভ্রু কুঁচকে নিল, তবে নুবা ক্লান্ত কণ্ঠে বলল, তোমার বড় ছেলে দিয়ে গেল। আর আমার কাজ দারুণ, এই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছিল। তার মতো আমি টাকার জন্য এইসব করছি। বলতে বলতে নুবার চোখ গড়িয়ে পানি পড়ল, তবু ঠোঁট হেসে টেনে বলল, জানি না চাচি, কেন এমন মেয়ে এমন আছে কিনা যে নিজ বুকের দুধ পান করানোর বদলে টাকা উসুল করবে, কোনো বাচ্চার পেট ভরার বদলে উপহার হিসেবে টাকা নেবে। তবে আমি পারবো না। তাই তোমার কাছে আসলাম। ছেলের কর্মকাণ্ডে আমেনা বেগমের রাগ হলো। নুবা যে কষ্ট পেয়েছে আমেনা বেগম টের পেল, তাই বিনতির কণ্ঠে বলল, ওর কথায় কষ্ট পাস না মা। ছোটবেলা থেকে অন্য দেশের মাটিতে বড় হয়েছে তো, তাই হয়তোবা বুঝতে ভুল করেছে। তবে আর এরকম কিছু হবে না, তুই ভুল বুঝিস না। নুবা টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, তোমার ছেলেকে সামনে চেয়ে দুটো কথা বলার আমার সাহস নেই। তবে তুমি তাকে টাকাগুলো দিয়ে বলবে যে এগুলো আমি আয়রাকে দিয়েছি। অবশ্য আমি জানি না
আয়রা আর আমার ভেতরে কি সম্পর্ক, বা এই সম্পর্কের নাম কি দেব? তবে যদি ধরি আয়রার কাছে কেউ হিসেবে ওকে এটা উপহার দিলাম, এই টাকা ওর কাছে লাগবে। আমার কাছে মূল্যবান কিছু নেই যে ওকে দেব, না হয় ওর বাবার টাকায় ওকে ফিরিয়ে দিলাম। আশা করি ও নিরাশ হবে না। বলে উঠে দাঁড়ালো নুবা, আর একটি শব্দ ব্যয় না করে চলে আসলো। আমিনা বেগম কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমাকে কে বলেছে নুবাকে আগ বাড়িয়ে টাকা দিতে? ওই মেয়েকে তোমার এরকম মনে হয়? তোমার টাকা তোমাকেই মোবারক করে গেছে ও। বলে বিছানায় টাকাগুলো ছুঁড়ে মারলো আমিনা বেগম। আরামের প্রচন্ড রাগ হলো, এই মেয়ের কত বড় সাহস, তার দেওয়া জিনিস কি অবজ্ঞা করছে। আমিনা বেগম ছেলেকে শাসিয়ে বলল, নোবার থেকে দূরে থাকবে আরহাম। আমি চাই না মেয়েটা তোমার ব্যবহারে কষ্ট পাক, নিজেকে ছোট ভাবুক। আমি যাতে না দেখি তুমি ওর আশেপাশে ঘেঁষেছো, মনে থাকে যাতে। আমিনা বেগম রুম থেকে বের হতেই আরহাম চোখ বন্ধ করে নিজ রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আজ যদি এই নুবা বুকে বালিশ চেপে শুয়ে আছে, বাইরে থেকে ভেসে আসছে বিয়ের আমেজ। আর মাত্র কিছুদিন, তারপর গায়ে হলুদ, অলরেডি বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আমেনা বেগম এইসব নিয়ে ব্যস্ত, তাই হাজেরা বেগমের মেয়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। তবে মেহমানের আগমনে নুবার দেখা শোনার খেয়াল রাখার দিকটা একটু হলেও ঘাটতি পড়ছে। গত 3 ঘন্টা আগে নুবাকে বেস্ট পাম্প দেওয়া হয়েছে, সেই থেকে নুবার বুক অসহ্যময় যন্ত্রণা হচ্ছে। এখন বুকে পাম্প দিলে মনে হয় শরীরের ভেতর শিরাগুলো কেউ উপরে টেনে ফেলছে। অধৈর্য হয়ে গেছে নুবা, সহ্যের বাইরে হয়ে যাচ্ছে সবকিছু। নুবা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, তবে শব্দ করতে পারছে না। এখন বুকে ব্যথা থাকায় জোরে শব্দ করে কথা বলল বা কান্না করলেও বুকে চাপ করে। নুবা নিজেও জানতো না নুবা এভাবে ফেঁসে যাবে, এটা এতটা কষ্টদায়ক হবে। একটু আগে হাজেরা বেগম রাগারাগি করে গেছেন, কারণ সে 100 বার বলেছিল না করে দিতে, কিন্তু নুবা শুনেছে তাই বলে সে গেছে। একদম আমার সামনে কান্নাকাটি করবি না, তোকে বলিনি আমি এই ব্যাপারে? তুই শুনেছিলি আমার কথা? এখন একদম কান্নাকাটি করবি না, না হলে গলায় ফাঁস দিয়ে তোকে ঝুলিয়ে রাখবো। কথাগুলো ভাঙা কণ্ঠে বলেছে হাজেরা বেগম। এইসব পরিবারের উপর তার প্রচন্ড ক্ষোভ, কারণ সবাই বলেছিল শুধু ওষুধই খাবে, তাছাড়া কিছু হবে না। কিন্তু তার মেয়েটা এখন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এটা কেউ কি ভাগ করে নেবে? এই দুঃখে রাগ রাগ পড়িয়েছে মেয়ের উপর। সে তো জানে তার মেয়েটা সারা রাত বুকের যন্ত্রণায় ঘুমাতে পারে না। সে তো মা, সে তো বোঝে তার মেয়েটার কষ্ট। হাজেরা বেগম ব্যস্ত হাতে কাজ করছিল, তখনই আমেনা ব্যস্ত পায়ে হেঁটে আসলো। তাড়াতাড়ি কণ্ঠে বলল, নুবা কি দুপুরে খাবার খেয়ে ওষুধ খেয়েছে? হাজেরা বেগম শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ খেয়েছে। তাহলে তুমি ওঠো, এখান থেকে যাও, নোবার বুকে একটু। আমেনা বেগমের কথা শেষ হওয়ার আগে হাজেরা বুঝে গেল সে কি বললে, তাই কাটকাট কণ্ঠে বলল, ওর বুক ব্যথা করছে, তাও একটু তো পাম দিতে হবে তো হাজেরা, না হলে সমস্যা হবে। না, যাও তুমি, এগুলো রেখে ওঠো। আমি তানিয়াকে বলছি এগুলো করতে, আমার হাতেও কাজ না হলে আমিও যেতাম। বলে আমেনা বেগম চলে গেল। হাজরা বেগম রেগে রান্নাঘরে বটি ফেলে রুমে গেলেন। এইমাত্র মরিচ কেটেছে, সে হাতে ধুলেন না তিনি। রুমে যেয়ে দেখলেন নুবা গুটিসুটি মেরে বালিশে মুখ গুজে শুয়ে আছে। হাজরা বেগম যে মেয়ের হাত ধরে টেনে উঠলেন, ওঠ। নুবা চোখ তুলে মায়ের দিকে তাকালো। হাজরা বেগম হাতে বেশ পাম নিয়ে কোনো সতর্কতা ব্যতীত নুবার নাজুক জায়গায় হাত দিল। নুবা তীর তীর করে কেঁপে উঠল, কম্পিত কণ্ঠে বলল, মা, এখন না, আমার পুরো বুক শিরশির করছে। হাজেরা বেগম মেয়ের কথা শুনলেন না, রাগী কণ্ঠে বললেন, মর তুই। মরলেও মরলেও তাদের কি? তাদের তো নিজের স্বার্থ রক্ষা করতে হবে। হাজেরা বেগমের বেশ খারাপ লাগছে, বললেও মেয়েটা তার অসুস্থ, তারপরেও কিভাবে একই কাজ করতে বলে। এদের উপর রাগ না তুলতে পেরে মেয়ের উপর তুলছে। নোবা কাঁপতে থাকা হাত দিয়ে তার মাকে সরিয়ে দিতে চাইল। চোখের পানি নাকের পানি এক করে বলল, অনেক কষ্ট হচ্ছে মা, প্লিজ তুমি অন্ততপক্ষে আমার দিকটা বোঝার চেষ্টা করো। নুবার কান্না দেখে হাজেরা বেগম বেস্ট পাম্পটা ছুটে ফ্লোরে ফেলে দিল। মেয়ের সাথে তিনিও হু হু করে কেঁদে উঠল। মেয়ের দুই গাল আঁকড়ে ধরে বলল, তোকে 100 বার না করেছিলাম আমি, তুই বুঝতে পারিসনি? যেখানে তুই মা হসনি সেখানে শুধু ওষুধের মাধ্যমে এসব করা হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে তোর, এখন কি এই কষ্টের ভাগ কেউ নেবে? নবাব বিছানায় লুটিয়ে পড়ল। এমনিতেই তার একটু আধটু ব্যথা পেলে মাথা ঘুরে ওঠে, এর ভেতরে এত জ্বালা আর সহ্য হচ্ছে না।
তার এর থেকে ভালো মনে হচ্ছে একটা বিয়ে করে নিত সে, বাচ্চাও নিয়ে নিত, বাচ্চা হলে তারপর দুজনকে একসাথে বুকের দুধ দিত। এটা মনে হয় এই কৃত্রিমভাবে তৈরি করা থেকেও সহজ ছিল। হাজেরা বেগম রুম থেকে বের হয়ে গেল। মেয়েটার জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। নুবা সহ্য করার চেষ্টা করলেও তবে 3 থেকে 4 বার পাম দেওয়ার ব্যথা এখনো বাড়ছে। আর সে মাত্র একদিকে আসছিল। হঠাৎ নোবার গুনগুন কান্না শুনে রুমে প্রবেশ করলো। নোবাকে এভাবে কান্না করতে দেখে চমকে উঠল। কিছুটা বিচলিত হয়ে বলল, এই নোবা, কি হয়েছে তোর? নোবা ভাঙা কণ্ঠে বলল, অনেক ব্যথা হচ্ছে আপু। তোমরা কেন আগে বলনি? এত কষ্ট হয় কেন বলনি? তাহলে আমি কখনোই রাজি হতাম না। বলে নোবা কাঁদতে লাগলো। আশি বেশ ভয় পেয়ে গেল। পেরে তার মাকে ডাকতে গেল। মা, নোবা কান্নাকাটি করছে, তুমি একটু এসে দেখো তো কি হয়েছে। রুমে সবাই হাজির হয়েছে। কয়েকজন মেহমান এসেছে, কানাঘুষা করছে। এর আবার কি হলো? আমিনা বেগম নোবার বেহাল অবস্থা দেখে রুম থেকে সবাইকে বের করে দিল। মোবাইলটা নিয়ে ডাক্তারের কাছে কল ধরলো। 3 বার রিং হতেই নাইম সাহেব ফোন উঠিয়ে সালাম দিল। আমিনা বেগম সালামের উত্তর নিয়ে বলল, ভাইজান, আপনি তো বলেছিলেন কোনো ক্ষতি হবে না, কিন্তু নোবার তো বুকে ব্যথা হচ্ছে, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। নাইম সাহেব শান্ত কণ্ঠে বললেন, চিন্তার বিষয় না, হয়তোবা বাইরে থেকে কোনো অজানা বস্তু শরীরে প্রবেশ করায় শরীর প্রতিক্রিয়া করছে। এমন হবেই, ওকে রেস্টে রাখুন। মেয়েটা অনেক কান্নাকাটি করছে, ফার্মেসি থেকে কোনো ওষুধ এনে দেবো? নাইম বিরক্তি নিয়ে বলল, আরে না, সমস্যা হবে। রাতের ওষুধের সাথে ব্যথার ওষুধ আছে, ধৈর্য ধরতে বলুন, সব ঠিক হয়ে যাবে। ব্যথায় বেস্ট পাম্প করতে দিচ্ছে না, কি করব? আয়রাকে দিয়ে সুসিং করান। বেশ সমস্যা হলে বেস্ট পাম্প দেওয়ার দরকার নেই। নুবা দাঁতে দাঁত খিচে শুয়ে আছে, না বসে শান্তি, না শুয়ে। শরীরের ভেতর অশান্তি থাকলেও কি ঘুম আসে? হাজরা বেগম পাশে বসে আছে। আমেনা নুবাকে শান্ত করছে, কান্না করিস না। নুবা বিড়বিড় করে বলল, আমি ওই বালছাল আর করব না, আমার কষ্ট হয়। নুবার কাটখাট গলার শব্দ আমেনা বেগম বুঝতে পারল। নুবা ব্যথায় উল্টো পাল্টা বকছে। ডক্টরকে বলেছি, তোর এই কষ্ট হলে এইসব দরকার নেই বলেছে। নুবা যেন আমেনা বেগমের কথা একটু শান্ত হলো। রাতের দিকে ওষুধ খাওয়ার পর নুবা একটু শান্তি পেল। সারাদিনের অত্যাচারের পর একটু শান্তিতে ঘুম দিল। মেহেরিমা সকাল সকাল পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। সে খেতে খেতে তার মাকে জিজ্ঞেস করলো, মম, ওই মেয়েটার কি হয়েছিল? চাচিকে জিজ্ঞেস করেছিলে? মেয়েটা মা বলল, না, তোর চাচি কিছু বলেনি। মেহেরিমা আরাফের চাচাতো বোন, দেখতে খুবই সুন্দর, যেমন রূপ তেমন অবধি চুল। তবে একটা জিনিসের কমতি আছে, তা হলো ভদ্রতা। খুবই অভদ্র, মানে অহংকারী হবে বা না কেন, যেমন বাপের টাকা আছে তেমনি রূপও আছে। তার ছোট একটা ভাই আছে, মাহাদি, তারা কালকেই এখানে এসেছে। আরহাম সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে আসলো। তার ঘুম ভালো হয়নি, কারণ মেয়েটা প্রচন্ড জ্বালাতন করেছে। আরহাম লিভিং রুমে এসে বসলো, তবে শান্তি পেল না, কারণ তার চাচি, তার চাচাতো বোন বসে আছে। আর বরাবরই তার বেশি মানুষ পছন্দ না, তার উপর এরকম আত্মীয়দের সে দু চোখে সহ্য করতে পারে না। এর অবশ্য কারণ আছে। মেহেরিমা আরহামকে দেখে এগিয়ে আসলো, কারণ তার কোলে আয়রা এসে বলল, গুড মর্নিং ব্রো। আরহাম শুরু আরহাম শুরু ছোট্ট করে হুম বলল। মেহেরিমা আয়রার দিকে তাকালো, তার গাল টেনে বলল, আহ কিউট বেবি। আরহাম মেয়েকে সরিয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ হার, আমি মোটেও বরদাস্ত করব না এসব। মেয়েরিমা কপাল কুঁচকে বলল, কেন? মনে হচ্ছে আপনার মেয়েকে খেয়ে ফেলেছি? আমার তো মনে হচ্ছে আমাদেরকে দেখে আপনি খুশি হননি ভাই। আরহাম মুখের ওপর বলল, একদম ঠিক ধরেছ। মেহেরিমার মুখ চুপসে গেল। তবে মেহেরিমার মা মারিয়া মির্জা এগিয়ে আসলো, কৌশল বিনিময় করে বলল, কবে বাড়ি ফিরলি? একবারও দেখা করলি না, তার উপর কাল থেকে এসেছি, কথা বলছিস না। আবার নাকি বিয়ে করে বাচ্চা নিয়ে এসেছিস, ব্যাপার কি? বউ কোথায়? তোর মা বলল সে নাকি আসেনি। এতগুলো প্রশ্ন শুনে আরহাম একরাশ বিরক্তি নিয়ে বলল, কারোর সাথে ফালতু পেঁচাল পেড়ে সময় নষ্ট করতে আমি মোটেও ইচ্ছুক নই। মারিয়া মির্জা রাগী কণ্ঠে বলল, অভদ্রই রয়ে গেলি, শুধু শুধু কি আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছিল? আরহাম ক্ষিপ্ত চোখে মারিয়া মির্জার দিকে তাকালো। উনি কিছুটা ভয় পেয়ে গেল। আরহাম হুমকার ছেলে বলল, ইউ, তোরটা খাই আমি? আমাকে নিয়ে কথা বলার সাহস কি করে হয়? তোকে কে বলে? বলেই রুখে গেল আরহাম মারিয়া মির্জার পিছিয়ে গেল। এর ভেতরে আমিনা বেগম ছুটে আসলো, আরহামকে ধাক্কা দিয়ে দূরে ধমক দিয়ে বলল, আরহাম চাচি হয় তোর, মুখ সামলে কথা বল।
আরহাম রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে বাড়িতে ডেকেছো, তাহলে এদের কেন ডেকেছো? যদি একেবারে বলতো বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে বাড়ি ফিরতে পায়ে তোলাচ্ছ, তবে আমি এখনই আসতাম না। আমেনা বেগম ছেলের মুখের উপর আলতো করে থাপ্পড় মারলো, ভাঙা কণ্ঠে বলল, হায় আল্লাহ, চুপ কর, দয়া করে তুই রুমে যা বাবা। আরহাম এক পলক মারিয়া মির্জার দিকে তাকিয়ে বলল, এই মহিলাকে আমার থেকে দূরে থাকতে বলবা, মাইন্ডেড। বলে আরহামকে আয়রাকে নিয়ে চলে গেল। আমেনা বেগম কপালে হাত চেপে বসলো, বিড়বিড় করে বলল, মারিয়া, কিছু মনে করিস না, জানিসই তো একটু সমস্যা ছেলেটার। মারিয়া ভীত কণ্ঠে বলল, ভাবি, তুমি এই শুভ সময়ে তোমার এই ছেলেকে ডেকে নিজে হাতে ছোট ছেলের বিয়েতে অলক্ষী ডেকে এনেছো। আমিনা শুধু কপাল চাপড়ালো, এখন তার কাছে মনে হচ্ছে আরহামকে না ডাকাই উত্তম ছিল। আরাফ এসে প্রথমে চাচিকে জড়িয়ে ধরে মিষ্টি এসে বলল, মাই সুইট হার্ট চাচি, কালকে রাতে এসে দেখি ঘুমিয়ে পড়েছিলে। তোর অপেক্ষায় ছিলাম, তুই তো দেরি করে ফিরলি, তা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুই? পরপরই তারা অনেক কথা বলল। আরাফের চাচা আসেনি, গায়ে হলুদের দিন আসবে। আরাফ চাচির সাথে কথা শেষ করে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা আরাফের দিকে ফিরেও তাকালো না, চুপচাপ সরে গেল, কারণ কেন জানি এদের বনে না। মারিয়া মির্জা আরাফের ব্যবহারে খুশি হয়ে সুনামের পঞ্চমুখী হলো। তুই কত ভদ্র বাবা, তোর বড় ভাইটা এরকম জল্লাদ কেন? আমেনা বেগম নুবার মাথায় হাত বুলিয়ে বলল, বলছিলাম কি, আয়রাকে ফিট করাতে, যদি তোর ভালো লাগে তবে। নোভা শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, নিয়ে আসো চাচি, এখন এত খারাপ লাগছে না। আমেনা বেগম হালকা আসলো। আরহাম ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, মেজাজটা তার চাঙ্গে উঠে আছে। ভেবে অসহ্য লাগছে, 2 দিনের ভেতরে আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে যাবে। তার ইচ্ছা হচ্ছে চলে যেতে, তবে মেয়েটার কথা ভেবে চুপ আছে। পরপরই আরহাম ভেবে উঠল, নোবাকে নিয়ে যদি চলে যায়। আবারও ভাবলো নোবা যাবে না, আবার ভাবলো ওর কথাই হবে নাকি, কিন্তু না, আরহাম এখন ফিরে যেতে চাইছে না। ওখানে গেলে তার মস্তিষ্ক আরো শূন্য পড়ে যায়। মেয়েকে ঠিক মতো সামলাতে পারে না। আরাফের ভাবনার ভেতরে পেছন থেকে মেয়েরিমা বলে উঠল, সিগারেটও খান আপনি? আরহাম মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে বলল। মেহেরিমা এগিয়ে এসে বলল, এ তো জানেন আয়রার সমস্যা হতে পারে। জাস্ট শাট আপ, গেট আউট অফ হেয়ার। মেহেরিমা মুচকি এসে বলল, চাচি দেখি ঠিকই বলেছে, আপনি মানসিকভাবে অসুস্থ। ভালো কথা আপনার খারাপ লাগে। আরহাম ঠোঁট বাঁকিয়ে হাসল, পরপর সিগারেটে সুকটান দিয়ে বলল, মা ঠিকই বলেছে। বলে সিগারেটে বাম হাত থেকে ডান হাতে নিয়ে মেহেরিমার গলায় চেপে ধরল। পরিস্থিতি বোঝার আগে মেহেরিমার গলা অর্ধ পুড়ে গেল, সে ভয়ে দুটো ফাল দিয়ে দূরে সরে গেল। আরহাম সিগারেটে শেষ টান দিয়ে পায়ের তলে পিষে বলল, তুমি জানো আমি কি তোমাকে কোপানোর ক্ষমতা রাখি? নিজের ভালো চাইলে আমার ভালো ভাববে না। ইটস বেটার ফর ইউ টু সে আওয়ার ফ্রম মি। বলে আরহাম পকেটে হাত গুজে চলে গেল। মেহেরিমা গলায় হাত চেপে আরহামকে কিছু বিচ্ছিরি বকা দিল। আরহাম শুনলো, হয়তোবা আজ তার শেষ দিন হতো। মেহেরিমা বিড়বিড় করে বলল, আস্ত সাইকো। বলে মেহেরিমা নিজে চলে গেল। এদিকে পানির ট্যাঙ্কের পিছনে আরশি আর নুবা মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে। আয়রা ঘুমোচ্ছে, তাই ফিট করাতে হবে না দেখে আর নুবা একটু ভালো লাগছিল, তাই আরশিকে নিয়ে ছাদে এসেছিল। কিন্তু আসার পরপরই দেখে আরহাম ছাদে এসেছে, তাই আর তারা চুপটি করে একপাশে দাঁড়িয়েছিল। এর ভেতরে মেহেরিমার সাথে এরকম হতে দেখে তারা দুজনেই হতভম্ব হয়ে গেছে। নুবা মুখ থেকে হাত সরিয়ে বলল, তোমার ভাই পাগল নাকি? আরশি শুকনো ঢোক গিলে বলল, আমি কি জানি। ভালো কথা বললো, বেচারির গলা পুড়িয়ে দিল, ছ্যা। আরশি বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে, একটু সুন্দর দেখে সব জায়গায় ভাব নেয়। আরশির কথা শুনে নুবা মিটমিটিয়ে হেসে বলল, তোমার অন্যের সৌন্দর্য দেখে হিংসে হচ্ছে বুঝি? তা না, অবশ্য আমি কম সুন্দর নাকি? বলে আরশি ভাব নিল। নুবা চোখ ছোট ছোট আয়নার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা অনেক ফাজিল। আমিনা বেগম নুবাকে বুঝিয়ে বলল, আর কত সময় বসে থাকবি, কাজ কম আছে তো আমাদের। নুবা বিড়বিড় করে বলল, ও মুখ দিলেই সুরসুরি লাগে, আমি কি করব? আমিনা বেগম কপাল চাপড়ালো। হাজেরা এগিয়ে আসলো, আয়রাকে নুবার কোলের ভেতরে সুন্দর মতো শুইয়ে দিয়ে বলল, কিছু হবে না, যা বলছি তাই কর। নুবা শুকনো ঢোক গিল। আয়রাকে ফিট করাতে লাগলো। প্রথমবারের মতো আয়রা নরম ঠোঁটের স্পর্শে নুবা কেঁপে উঠল। এদিকে অনেকদিন পর বুকের এরকম নরম অংশে পেয়ে আয়রা দুধ খাওয়ার জন্য উতলা হয়ে পড়ল, চকচক শব্দ করে খেতে লাগলো। নুবার যেমন যেমন সুড়সুড়ি লাগলো, তেমন আয়রার মুখের চকচক শব্দ শুনে হাসি পেল।
এর ভেতরে আয়রা বুকের দুধ না পাওয়ায় কিছুটা রাগে নুবার বুকে খামচে ধরল। নুবা চোখ বড় বড় করে আয়রার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, এত খামচে দিচ্ছ মা? আমেনা বেগম নাতনির হাত সরিয়ে দিয়ে বলল, পচা বুড়ি, খামচি দেয় না। বেশ সময় পার হলো, আয়রা এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নুবা যেন বেস পাম্প থেকে শান্তি পেল, এটার থেকে হাজার গুণ ভালো। মেহেরি মা মুখে গম্বর ঘষতে ঘষতে আরশিকে বলে উঠল, রুমের দরজা আটকিয়ে ওই মেয়ের সাথে চাচি কি করছে আরশি? আরশি একরাশ বিরক্তি নিয়ে বলল, যা মালা তাই করুক, তোমার কি? মানে সত্যিই কিছু করছে? পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।